বায়নী নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। এবার আমি আলোচনা করব জুলজি, ফিজিওলজি এবং বোটানি এবং তার সঙ্গে সঙ্গে কমন টপিক্স। তো কমন টপিক্সের মধ্যে যেমন জেনেটিক্স আছে, মলিকুলার বায়োলজি, ইকোলজি এবং বায়োকেমিস্ট্রি। তো এই সমস্ত বিষয়ের 50টা করে এমসিকিউ নিয়ে আলোচনা করব, অর্থাৎ জুলজিতে 50টা, ফিজিওলজি 50টা, বোটানি 50টা এবং তার সঙ্গে সঙ্গে কমন টপিক্সের 50টা, মোট 200টা কোয়েশ্চেন্স নিয়ে আমি আলোচনা করব। এবং আগামী কয়েকদিন তোমরা এই ক্লাসগুলো দেখবে এবং দেখে তোমরা যখন রিভিশন দেবে তখন চেষ্টা করবে আমি যে জায়গা থেকে প্রশ্ন দিয়েছি সেই সমস্ত জায়গাগুলো কভার করতে। এর সাথে সাথে আরও একটা কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করবো, একদম 90 মার্কসের কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব আগামী কয়েকদিন। প্রধানত এই বিষয়গুলোই আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। একটু আমার কথা না বাড়িয়ে আমি শুরু করছি। তো প্রথমে জুলজির যে 50টা কোয়েশ্চেন্স, এটা হলো সেশন 1। সুতরাং জুলজিতে মোট 25টা কোয়েশ্চেন্স নিয়ে আজকে আলোচনা করব এবং নেক্সট ক্লাসে আরও 25টা কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম কোয়েশ্চেন্স, torsion that occurs in gastropod in rotation of visceral mass, mantle and the shell in this angle with respect to head and foot। তার মানে কি? তার মানে মোলাস্কা পর্বের অন্তর্গত, মানে মোলাস্কা হলো ফাইলাম এবং সেই ফাইলামের অন্তর্গত যে গ্যাস্ট্রোপোড আছে, যেমন শামুক, তো শামুকের ক্ষেত্রে তাদের দেহের ভিতরে যে মেন যে বডি, তো সেটাই হলো ভিসেরাল মাস এবং সেই ভিসেরাল মাস একটা মেমব্রেন দিয়ে আবৃত থাকে, তো তার নামই হলো মেন্টেল। ধরে নাও এটা একটা শামুকের টোটাল বডি আছে এবং বডি প্রধানত মেন্টেল নামক পর্দা দিয়ে কভার থাকে এবং তার সঙ্গে সঙ্গে এই মেন্টেল পর্দার বাইরের দিকে যে কভারিং থাকে, তো তাকেই আমরা বলবো শেল, মানে যেটাকে বলা হয় শামুকের খোলক। সো ইন দিস অ্যাঙ্গেল উইথ রেসপেক্ট টু হেড অ্যান্ড ফুট, তাহলে এদের হেড মানে শামুকের যে হেড থাকে এবং তার সঙ্গে সঙ্গে ফুট থাকে, তো সেই জায়গাতে তাদের টর্সান কত ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, এটাই প্রশ্ন দিয়েছে। যে জেনারেলি গ্যাস্ট্রোপোডার ক্ষেত্রে যে টর্সান হয়, আমরা জানি যে তাদের বডি ঘুরে যায়, টর্সান মানে সিম্পলি ঘুরে যায়। তো সেক্ষেত্রে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে প্রধানত এই টর্সান হয়? অপশান এ দিয়েছে 180 ডিগ্রি, অপশান বি দিয়েছে 280 ডিগ্রি, অপশান সি দিয়েছে 320 ডিগ্রি এবং অপশান ডি 360 ডিগ্রি। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো 320 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 2, দ্য টিউব ফিট অফ দ্য একাইনোডার্ম আর ইউজড ফর, অর্থাৎ একাইনোডার্মাটার ক্ষেত্রে যে তাদের, আমরা জানি যে তাদের লোকোমোটরি অর্গ্যান কিন্তু টিউব ফিট, কিন্তু সেই টিউব ফিট ছাড়া, মানে সেই লোকোমোশন ছাড়া অ্যাকচুয়ালি, মানে তাদের মুভমেন্ট ছাড়া টিউব ফিট আর কোন কোন কাজে সাহায্য করে? অপশান এ দেওয়া আছে লোকোমোশন, ফিডিং অ্যান্ড দ্য ডিফেন্স, অর্থাৎ তাদের যেমন মুভমেন্টে সাহায্য করে, খাদ্য গ্রহণ করতে সাহায্য করে, ডিফেন্সে সাহায্য করে। অপশান বি দিয়ে আছে লোকোমোশন, ফিডিং অ্যান্ড রেসপিরেশন, মানে মুভমেন্টে সাহায্য করবে, খাদ্য গ্রহণ করতে এবং শ্বসন করতে সাহায্য করবে। অপশান সি দেওয়া আছে ফিডিং, রেসপিরেশন অ্যান্ড রিপ্রোডাকশন এবং অপশান ডি দিয়ে আছে রেসপিরেশন অ্যান্ড রিপ্রোডাকশন। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো অপশান বি। তার মানে একাইনোডার্মের ক্ষেত্রে যে টিউব ফিট থাকে, তো সেটা তাদের যেমন লোকোমোশনে সাহায্য করে, তাদের প্রধান যে গমন অঙ্গ, এর সঙ্গে সঙ্গে তাদের খাদ্য গ্রহণ এবং রেসপিরেশন, এই দুটো কাজেও কিন্তু হেল্প করে। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 3তে চলে যাই, যে অ্যাম্ফিব্লাস্টুলা ইজ দ্য লার্ভাল ফর্ম অফ। দেখো, ইনভার্টিব্রেটের লার্ভাল ফর্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো অ্যাম্ফিব্লাস্টুলা প্রধানত কোন অর্গানিজম বা কোন স্পিসিসের প্রধানত লার্ভাল ফর্ম? এক্ষেত্রে অপশান এ দিয়ে আছে ফ্যাসিওলা হেপাটিকা, অপশান বি সাইকন, অপশান সি নেরিস এবং অপশান ডি ক্র্যাব। তো ফ্যাসিওলা এবং সাইকন মানে স্পঞ্জ, এবং নেরিস আছে, নেরিস এক রকমের অ্যানিলিড, এবং ক্র্যাব হলো আর্থ্রোপোডা। সুতরাং এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো সাইকন। অ্যাম্ফিব্লাস্টুলা প্রধানত ফাইলাম পরিফেরার একটি লার্ভাল ফর্ম। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ভার্টিব্রেট বাট কর্ডেট। দেখো, এর মধ্যে কোনটা ভার্টিব্রেট নয় কিন্তু কর্ডেট? আমরা হলো কর্ডাটা, এবং সেই ফাইলাম কর্ডাটার আন্ডারে 4টে সাবফাইলাম আছে, সাবফাইলাম হেমিকর্ডাটা, সাবফাইলাম ইউরোকর্ডাটা, সাবফাইলাম সেফালোকর্ডাটা এবং সাবফাইলাম ভার্টিব্রাটা। তো ভার্টিব্রাটার ক্ষেত্রে নোটোকর্ড প্রধানত ভার্টিব্রাল কলামে রিপ্লেসড হয়। সুতরাং আমরা এটা বলতে পারি যে সমস্ত ভার্টিব্রাটাই কর্ডাটা, কিন্তু সব কর্ডাটা ভার্টিব্রাটা নয়। এবং এখান থেকে এই প্রশ্নটাই দিয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ভার্টিব্রেট বাট কর্ডেট, অর্থাৎ কর্ডেট কিন্তু সেটা ভার্টিব্রেট নয়। অপশান এ দিয়েছে কাতলা, আমরা জানি যে কাতলা মাছ তো অবশ্যই ভার্টিব্রাটা। হেমিডেকটাইলাস মানে টিকটিকি, অপশান সি অ্যাম্ফিওক্সাস এবং অপশান ডি হিপোক্যাম্পাস। তো এক্ষেত্রে যেটা কারেক্ট অপশান হবে কাতলা এবং হিপোক্যাম্পাস, এরা উভয়ই কিন্তু ফিশ, এবং এটা হলো হেমিডেকটাইলাস, এরা রেপটিলিয়া। সো দে অল আর ভার্টিব্রেট, বাট অ্যাম্ফিওক্সাস কিন্তু ভার্টিব্রেট নয়, রাইট? নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 5, দ্য জ্যাকবসন অর্গ্যান ইজ অ্যাবসেন্ট ইন। দেখো, এটা প্রেজেন্ট আমি লিখেছি, অ্যাকচুয়ালি এটা করে নেবে যে অ্যাবসেন্ট। তো জ্যাকবসন অর্গ্যান প্রধানত কোন অর্গানিজমসের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে? অপশান এ দিয়েছে রানা হেক্সাডেকটাইলা, অপশান বি ক্যালোটিস, অপশান সি দিয়েছে পিজিয়ান এবং অপশান ডি দিয়েছে কাতলা।
দেখো জ্যাকবসন অর্গান প্রধানত কেমো রিসেপ্টর হিসাবে কাজ করে এবং এটা হলো অলফ্যাক্টরি সিস্টেমের একটা পার্ট। ওকে, অর্থাৎ এটা জ্যাকবসন অর্গান প্রধানত ঘ্রাণ গ্রহণে আমাদেরকে হেল্প করে এবং প্রধানত অ্যাম্ফিবিয়া, রেপটাইলস, অ্যাভিস এবং ম্যামালসের ক্ষেত্রে এদের প্রত্যেকের ক্ষেত্রে প্রধানত জ্যাকবসনস অর্গান দেখা যায় এবং ম্যামালসের ক্ষেত্রে এই জ্যাকবসন অর্গানকে বলা হয় ভোমারোনেসাল অর্গান। অ্যাকচুয়ালি কেমো রিসেপ্টর হিসাবে কাজ করে, তবে জ্যাকবসনস অর্গান কিন্তু ওয়েল ডেভেলপড রেপটাইলসের ক্ষেত্রে। সুতরাং রানা, হেক্সাড্যাকটাইলা এদের ক্ষেত্রে আমরা জ্যাকবসন অর্গান দেখতে পাই, ক্যালোটিসের ক্ষেত্রে দেখতে পাই, পিজিয়নের ক্ষেত্রে দেখতে পাই, কিন্তু কাতলার ক্ষেত্রে দেখতে পাই না। সো জ্যাকবসন অর্গান ইজ অ্যাবসেন্ট ইন ফিশ, দ্যাট মিনস কাতলা। ওকে, নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 6 চলে যাই। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট? এক্ষেত্রে কতগুলো স্টেটমেন্ট দিয়েছে এবং এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা কারেক্ট স্টেটমেন্ট সেটা আমাদেরকে বলতে হবে। দেখো অপশান এ দিয়েছে সিলাকান্থ ফার্স্ট ডিসকভার্ড ইন লিভিং কন্ডিশন। তো সিলাকান্থ এটা আমরা প্রত্যেকেই জানি যে এটা হলো প্রধানত একটি ফিশ। তো এই ফিশ সিলাকান্থ প্রথম লিভিং কন্ডিশনে ফার্স্ট ডিসকভার্ড ইন দ্য লিভিং কন্ডিশন অ্যাট কোস্ট অফ সাউথ আফ্রিকা। তো সাউথ আফ্রিকার কোস্টে প্রথম, সাউথ আফ্রিকার মানে সমুদ্রের ধার থেকে প্রথমে এটাকে আইডেন্টিফাই করা হয়েছিল। অপশান বি দিয়েছে সায়েন্টিফিক নেম অফ দ্য সিলাকান্থ ফিশ ইজ ল্যাটিমারিয়া ক্যালুমনা। তো ল্যাটিমারিয়া আমরা জানি যে সিলাকান্থকে প্রধানত ল্যাটিমারিয়া বলা হয়। অপশান সি এ লিভিং ফসিল অ্যামং দ্য ফিশ ইজ ল্যাটিমারিয়া। তো ফিশের মধ্যে একটা লিভিং যে ফসিল তো সেটাই হলো ল্যাটিমারিয়া। অপশান ডি দিয়েছে অল দ্য অ্যাবভ। সুতরাং এক্ষেত্রে কারেক্ট অপশান হবে অল দ্য অ্যাবভ। তার মানে সিলিকান্থকে প্রথম ডিসকভার করা হয়েছিল কোস্ট অফ সাউথ আফ্রিকাতে এবং সায়েন্টিফিক নেম হলো ল্যাটিমারিয়া ক্যালামনি এবং এটা কিন্তু একটা লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম। সুতরাং কারেক্ট যে অপশান হবে অল দ্য অ্যাবভ। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 7 চলে যাই। চুজ দ্য মিসম্যাচ। এক্ষেত্রে কিছু মিসম্যাচ দিয়েছে। দেখো অপশান এ দিয়েছে নিওসেরাটোডাস, সেটা রিভার ইন আফ্রিকা, তো আফ্রিকা রিভারে পাওয়া যায়। অপশান বি প্রোটোপটেরাস, রিভার ইন আফ্রিকা, আফ্রিকা রিভারে পাওয়া যায়। অপশান সি দিয়েছে লেপিডোসাইরেন, রিভার ইন সাউথ আমেরিকা এবং ডিপনোই, আঙ্কেল অফ অ্যাম্ফিবিয়া। দেখো এই যে নিওসেরাটোডাস, প্রোটোপটেরাস এবং লেপিডোসাইরেন এরা সবাই কিন্তু ডিপনোই, তার মানে লাংফিশ, কিন্তু এদের কিন্তু ডিস্ট্রিবিউশন কিন্তু রেগুলার নয়, অর্থাৎ ডিসকন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন দেখা যায়। বিভিন্ন কন্টিনেন্টে প্রধানত আমরা এদেরকে দেখতে পাই। তো আমেরিকা এবং ডিপনোইকা আঙ্কেল অফ অ্যাম্ফিবিয়া, এটা তো অবশ্যই ঠিক হবে। তো এক্ষেত্রে যেটা মিসম্যাচ হবে সেটা হলো এইটা। ওকে, সো নিওসেরাটোডাস এটা রিভার ইন আফ্রিকা, কিন্তু নিওসেরাটোডাসকে আফ্রিকাতে পাওয়া যায় না, রাইট? সো দিস ইজ নট কারেক্ট অপশান। কিন্তু প্রোটোপটেরাসকে আমরা আফ্রিকাতে পাবো, লেপিডোসাইরেনকে সাউথ আমেরিকা রিভারে পাবো এবং ডিপনোইকে প্রধানত বলা হয় আঙ্কেল অফ অ্যাম্ফিবিয়া। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 8। দেখো কোয়েশ্চেন্স নাম্বার 8 আমরা চলে আসি। কোয়েশ্চেন্স নাম্বার 8, ওকে, এক্সোসিটাস, এক্ষেত্রে কলাম দিয়েছে এক্সোসিটাস এবং তার সঙ্গে সঙ্গে সাইনোগ্লসাস। অপশান সি দিয়েছে একেনিস এবং অপশান ডি হিপ্পোক্যাম্পাস। তো এক্ষেত্রে এক্সোসিটাসের সঙ্গে ফ্লাইং ফিশ, তো এক্সোসিটাসকে আমরা প্রত্যেকেই জানি এটা কিন্তু ফ্লাইং ফিশ, এবং সাইনোগ্লসাস, তো সাইনোগ্লসাস কিন্তু ফ্ল্যাট ফিশ, রাইট? এটাও ঠিক। এবং একেনিসকে আমরা জানি যে সাকার ফিশ এবং হিপ্পোক্যাম্পাসকে বলা হয় সি হর্স। সুতরাং এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো A1, B2, C3 এবং D4। তাহলে A1, B2, C3 আর D4। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো অপশান এ। এছাড়া আরও অন্যান্য অপশান দিয়েছে। সুতরাং এক্সোসিটাস, দেখো এই নামগুলো কিন্তু ভালো করে মাথায় রাখবে। এক্সোসিটাস ফ্লাইং ফিশ, সাইনোগ্লসাস হচ্ছে ফ্যাট ফিশ এবং একেনিসকে প্রধানত সাকার ফিশ বলা হয় এবং হিপ্পোক্যাম্পাসকে কিন্তু সি হর্স। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 9। এন্টামিবা হিস্টোলাইটিকা ইনহেবিটস হিউম্যান। তো এন্টামিবা হিস্টোলাইটিকা প্রধানত যেটা অ্যামিবিক ডিসেন্ট্রি রোগ ঘটায়, এরা মানুষের কোন অর্গ্যানে আমরা এদেরকে দেখতে পাই? অপশান এ দিয়েছে বাক্কাল ক্যাভিটি, অপশান বি স্মল ইন্টেস্টাইন, অপশান সি দিয়েছে লার্জ ইন্টেস্টাইন এবং অপশান ডি স্টোম্যাক। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে অপশান সি, দ্যাট ইজ লার্জ ইন্টেস্টাইন। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 10। দেখো কোয়েশ্চেন্স নাম্বার 10 আমরা চলে যাই। তো এক্ষেত্রে দেখো আসিলোমেটা, অপশান এ আসিলোমেটা, অপশান বি সিউডোসিলোমেটা, অপশান সি সাইজোসিলোমেটা এবং অপশান ডি ইন্টারোসিলা। ওকে, অর্থাৎ সিলোম সম্পর্কে দিয়েছে। তো আসিলোমেটা আমরা প্রত্যেকেই জানি যে আসিলোমেটা কিন্তু প্ল্যাটিহেলমিনথিস। তো ফাইলাম প্ল্যাটিহেলমিনথিস কিন্তু আসিলোমেট, রাইট? এবং সিউডোসিলোমেট যেটা হবে, তো সিউডোসিলোমেট কিন্তু আসকেলমিনথিস এবং নিমাটোডা। প্ল্যাটিহেলমিনথিসের পরেই আসকেলমিনথিস থাকে। তাহলে A3 এবং B4 কোথায় আছে আমরা দেখে নিই। তো A3 এই অপশানে আছে A3, তার মানে এটা কারেক্ট হতে পারে। আর এক্ষেত্রে A1, সো দিস ইজ নট কারেক্ট। আমরা ডেফিনেটলি জানি যে আসিলোমেটা কিন্তু প্ল্যাটিহেলমিনথিস, তাহলে এই বি অপশান কারেক্ট নয়। সিতে দিয়েছে A2, সো দিস ইজ অলসো নট কারেক্ট।
আবার ডিতে দিয়েছে A3, তাহলে পরের অপশানে যাও, বি হচ্ছে 4, সুতরাং এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি B4, আবার এটাতেও B4 দেওয়া আছে, তাহলে কনফিউশন। দেখো সাইজোসিলাস সিলম, সাইজোসিলাস প্রধানত অ্যানিলিডা থেকে মোলাস্কা, তো যারা ইউসিলম এটা তাদেরকে দুটো ভাগে ভাগ করে, একটা সাইজোসিলাস সিলম আর একটা এন্টারোসিলাস সিলম। তো এন্টারোসিলাস সিলম এবং সাইজোসিলাস সিলম, দেখো অ্যানিলিডা থেকে মোলাস্কা কিন্তু এরা প্রধানত সাইজোসিলাস সিলম দেখা যায়, আর ইকাইনোডার্মা থেকে কর্ডাটাতে কিন্তু এন্টারোসিলাস সিলম দেখা যায়। সুতরাং সি যেটা হবে সেটা 1 এবং ডি যেটা হবে সেটা হলো 2, অর্থাৎ ইকাইনোডার্মাটা থেকে কর্ডাটা। সো এই জায়গাতে কারেক্ট যে অপশান হবে সেটি হলো অপশান ডি, অর্থাৎ A3, B4, C1 এবং D2। কোয়েশ্চেন্স নাম্বার 11-এ আমরা চলে যাই, বিসাইডের অপশানসে আমরা চলে যাই, পরের কোয়েশ্চেন্সে আমরা চলে যাই। বিসাইড অ্যানিলিডস অ্যান্ড আর্থ্রোপোড, তো অ্যানিলিড এবং আর্থ্রোপোড ছাড়া মেটামেরিজম ইজ ফাউন্ড ইন, মেটামেরিজম মানে কি, মানে দেহখণ্ড, যেটাকে আমরা বলবো সোমাইট। তো অ্যানিলিডাতে আমরা তো অবশ্যই এক্সটার্নালি জয়েন্টেড অ্যাপেন্ডেজেস, আর্থ্রোপোডাতে আমরা এক্সটার্নালি জয়েন্টেড অ্যাপেন্ডেজেস দেখতে পাই, অ্যানিলিডাতেও অসংখ্য আঙুলের মতো খণ্ড দেখতে পাই। এছাড়া আর কোন গ্রুপে আমরা এরকম মেটামেরিজম দেখতে পাবো? অপশান এ দিয়েছে সিস্টোডা, অপশান বি দিয়েছে একান্তোসেফালা, অপশান সি দিয়েছে কর্ডাটা এবং অপশান ডি মোলাস্কা। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটি হলো কর্ডাটা। তো কর্ডাটাতে প্রধানত আমরা ইন্টারনাল জয়েন্টেড অ্যাপেন্ডেজেস দেখতে পাই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, দেখো হোয়াট ইজ ক্যারেক্টারিস্টিক অফ দ্য ডিউটারোস্টোমিয়া। দেখো প্রোটোস্টোমিয়া এবং ডিউটারোস্টোমিয়ার ক্যারেক্টার্স কিন্তু খুব ভালো করে পড়বে। তো কোন ক্ষেত্রে ব্লাস্টোপোরা মাউথে পরিণত হয়, কোন ক্ষেত্রে অ্যানাসে পরিণত হয় এবং তাদের ক্লিভেজ। সুতরাং এক্ষেত্রে বলেছে যে হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য ডিউটারোস্টোমিয়া। তো ডিউটারোস্টোমিয়ার ক্যারেক্টারিস্টিক ফিচার্স কোনটা? এক্ষেত্রে স্পাইরাল ক্লিভেজ দেখা যায় এবং ব্লাস্টোপোর ফর্ম দ্য মাউথ, অর্থাৎ ব্লাস্টোপোর থেকে এদের মাউথ তৈরি হয়। অপশান বি দিয়েছে রেডিয়াল ক্লিভেজ দেখা যায় এবং ব্লাস্টোপোর ফর্ম অ্যানাস, তো ব্লাস্টোপোর থেকে অ্যানাস তৈরি হয়। অপশান সি স্পাইরাল ক্লিভেজ এবং ব্লাস্টোপোর ফর্ম অ্যানাস, এবং অপশান ডি দিয়েছে রেডিয়াল ক্লিভেজ এবং ব্লাস্টোপোর ফর্মস অ্যানাস। দেখো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে, আমরা প্রত্যেকে জানি যে ডিউটারোস্টোমিয়া থেকে প্রধানত ব্লাস্টোপোর অ্যানাসে পরিণত হয়, আর প্রোটোস্টোমিয়ার ক্ষেত্রে ব্লাস্টোপোর মাউথে পরিণত হয়। সুতরাং ব্লাস্টোপোর অ্যানাসে পরিণত হবে এবং রেডিয়াল ক্লিভেজ দেখা যাবে। সো দিস ইজ দ্য কারেক্ট অপশান। তার মানে ডিউটারোস্টোমিয়ার ক্যারেক্টারিস্টিক ফিচার্স হলো রেডিয়াল ক্লিভেজ এবং ব্লাস্টোপোর থেকে অ্যানাস তৈরি হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, ওরিয়েন্টাল সোর ইন দ্য ম্যান কজড বাই। তো ওরিয়েন্টাল সোর এই রোগ মানুষের প্রধানত কোন প্যাথোজেনের জন্য হয়? অপশান এ দিয়েছে লিশমানিয়া ডোনোভানি, অপশান বি দিয়েছে লিশমানিয়া ট্রপিকা, এবং অপশান সি দিয়েছে ট্রাইপ্যানোজোমা গ্যাম্বিয়েন্সি, এবং অপশান ডি দিয়েছে ট্রাইপ্যানোজোমা ক্রুজি। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে অপশান বি, দ্যাট ইজ লিশমানিয়া ট্রপিকা। দেখো আমি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো আমি এক্ষেত্রে লেখার চেষ্টা করেছি, তোমাদের একটু রিভিশনও হয়ে যাবে। এবং যেটা তোমাদেরকে বলছিলাম যে জুলজি, ফিজিওলজি, বোটানি এবং কমন টপিক্স, এই সবগুলোর 50টা কোয়েশ্চেন্স নিয়ে আমি আলোচনা করব, এবং তার সঙ্গে সঙ্গে একদম শেষে 90টা কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। একটু হয়তো আমার সময় লাগবে, কিন্তু মার্চের আগে অর্থাৎ এই ফেব্রুয়ারির মধ্যেই এই বিষয়গুলো আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14-এ আমরা চলে আসি। দেখো 14, মোস্ট প্রিমিটিভ আর্থ্রোপোড বিলং টু দ্য ক্লাস। তার মানে সব থেকে প্রিমিটিভ আর্থ্রোপোড কোনটা, কোন ক্লাসের অন্তর্গত? অপশান এ অ্যারাকনিডা, অপশান বি ইনসেক্টা, অপশান সি অনিকোফোরা, এবং অপশান ডি মাইরিয়াপোডা। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে কোয়েশ্চেন্স নাম্বার 14-এর, তো সেটি হলো অ্যারাকনিডা। সো অ্যারাকনিডা ইজ দ্য মোস্ট প্রিমিটিভ আর্থ্রোপোডা। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 15-এ চলে যাই। ম্যামারি গ্ল্যান্ড ইজ মডিফাইড। তো ম্যামারি গ্ল্যান্ড প্রধানত কোন গ্ল্যান্ডের মডিফাইড ফর্ম? অপশান এ দিয়েছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড মানে অশ্রুগ্রন্থি, অপশান বি সোয়েট গ্ল্যান্ড, অপশান সি দিয়েছে সিবাসিয়াস গ্ল্যান্ড, এবং অপশান ডি স্যালিভারি গ্ল্যান্ড। তো ম্যামারি গ্ল্যান্ড বা স্তনগ্রন্থি মডিফাইড ফর্ম অফ দ্য সোয়েট গ্ল্যান্ড, তার মানে পরিবর্তিত শ্বেত গ্রন্থি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, হুইচ ইজ ফার্স্ট এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন মেক্স ইটস অ্যাপিয়ারেন্স ইন চিক ডেভেলপমেন্ট। তো চিকের ডেভেলপমেন্টে প্রথম এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন কোনটা? তো এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন মানে কি, দে আর নট পার্ট অফ এমব্রায়ো, কিন্তু এমব্রায়োর বিভিন্ন কাজে তারা হেল্প করে। আমরা জানি যে অ্যামনিয়ন, অ্যালান্টয়েস, কোরিয়ন এরকম ডিফারেন্ট এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন থাকে। তাহলে চিকের ডেভেলপমেন্টে কোন এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন প্রথম দেখা যায়? অপশান এ দিয়েছে অ্যামনিয়ন, অপশান বি অ্যালান্টয়েস, অপশান সি ইয়ক স্যাক, এবং অপশান ডি কোরিয়ন। ওকে, সুতরাং এক্ষেত্রে কারেক্ট অপশান কি হবে? দেখো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে অপশান সি, দ্যাট ইজ ইয়ক স্যাক। সো ইয়ক স্যাকে কিন্তু প্রথম চিকের ডেভেলপমেন্টে এই এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেনকেই আমরা প্রথম দেখতে পাই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, দেখো ডিপোলারাইজেশন অফ দ্য এক্সোলেমার ডিউরিং নার্ভ কন্ডাকশন টেক্স প্লেস বিকজ অফ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে। নার্ভ ইম্পালস থেকে যে প্রশ্ন দেওয়া হয় প্রধানত এই জায়গা থেকেই কোয়েশ্চেন্স দেওয়া হয়।
দেখো নর্মাল কন্ডিশনে একটা রেস্টিং যদি নিউরন হয়, তো রেস্টিং নিউরনের প্লাজমা মেমব্রেনের ভিতরের দিকটা নেগেটিভ থাকে এবং বাইরের দিকটা পজিটিভ থাকে। এর কারণটাই হলো এটা যে 3 অণু সোডিয়াম বাইরে বের হয়ে যায় এবং 2 অণু পটাশিয়াম ভিতরের দিকে ঢোকে, এবং তার ফলে নিউরনের মধ্যে সবসময় একটা ভিতরের দিকটা নেগেটিভ থাকে এবং বাইরের দিকটা পজিটিভ থাকে, কারণ নিউরনের মেমব্রেনের ভিতরের দিকে সবসময় একটা পজিটিভ আয়নের ডেফিসিয়েন্সি হয়, কারণ 3টে প্লাস বেরিয়ে যায় এবং 2টো কে প্লাস ভিতরের দিকে ঢোকে, 3টে এনএ প্লাস বেরিয়ে যায়, সেই জন্য একটি ক্যাটায়নের সবসময় ডেফিসিয়েন্সি হয়। কিন্তু ডিপোলারাইজেশন মানে কি? ডিপোলারাইজেশন মানে ভিতরটা পজিটিভ হবে, তার মানে এটাই যে এনএ প্লাস আয়নকে ভিতরের দিকে ঢুকতে হবে। দেখো ডিপোলারাইজেশন অফ দ্য এক্সোলেমার ডিউরিং দ্য নার্ভ কন্ডাকশন টেক্স প্লেস বিকজ অফ, তো এর কারণটা কি? অপশান এ দিয়েছে এনএ প্লাস মুভ ইনসাইড অ্যান্ড কে প্লাস মুভ আউটসাইড, যেখানে এনএ প্লাস এক্ষেত্রে ভিতরে বাইরে বেরিয়ে যাচ্ছিল নর্মাল কন্ডিশনে, কিন্তু যখন অ্যাকশন পোটেন্সিয়াল যখন জেনারেটেড হয় তখন এনএ প্লাস প্রধানত মেমব্রেনের ভিতরের দিকে ঢোকে এবং কে প্লাস বাইরে বেরিয়ে যায়। ইকুয়াল অ্যামাউন্ট অফ দ্য এনএ প্লাস অ্যান্ড দ্য কে প্লাস মুভ আউট, এটা বলছে যে সমপরিমাণ এনএ প্লাস এবং কে প্লাস নিউরন থেকে বেরিয়ে আসে, মোর এনএ প্লাস আউটসাইড, এনএ প্লাসের পরিমাণ বাইরের দিকে বেশি থাকে এবং অল দ্য অ্যাবভ। সো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে এনএ প্লাস মুভ ইনসাইড অ্যান্ড কে প্লাস মুভ আউটসাইড। অর্থাৎ নিউরনের যখন অ্যাকশন পোটেন্সিয়াল নিউরনের মধ্যে জেনারেটেড হয়, ডিপোলারাইজেশন কখন হয়, রেস্টিং মেমব্রেন পোটেন্সিয়াল কিভাবে ক্রিয়েটেড হয়, কোন আয়ন চ্যানেল কাজ করে, ডিপোলারাইজেশন কখন হয়, রিপোলারাইজেশন কখন হয়, হাইপার পোলারাইজেশন কখন হয়, কোন আয়ন চ্যানেলগুলো কাজ করে, এই সম্পর্কে কিন্তু ক্লিয়ার কনসেপশন রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু দেওয়া হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18 চলে যাই। মেটিং অফ ইন্ডিভিজুয়ালস অর দ্য অর্গানিজম দ্যাট আর জেনেটিক্যালি ক্লোজলি রিলেটেড, অর্থাৎ যখন ইন্ডিভিজুয়াল অর দ্য অর্গানিজম যেগুলো প্রধানত জেনেটিক্যালি ক্লোজলি রিলেটেড, তো তাদের যখন প্রজনন হয় তো তখন তাকে আমরা কি বলবো? অপশান এ দিয়েছে আউট ব্রিডিং, অপশান বি ক্রস ব্রিডিং, অপশান সি ইন ব্রিডিং এবং অপশান ডি লাইন ব্রিডিং। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে দ্যাট ইজ অপশান সি, তার মানে ইন ব্রিডিং। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19 আমরা চলে যাই। এবার আমরা যেটাতে আসবো সেটা হলো কোয়েশ্চেন নাম্বার 19, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট টেন্ড টু প্রডিউস স্পিসিয়েশন, অর্থাৎ কিছু ঘটনার কথা বলা হয়েছে, তো এর মধ্যে কোনটা স্পিসিয়েশন ঘটায় না? অপশান এ দেওয়া আছে ফাউন্ডার এফেক্ট, মানে কোনো একটা নতুন জিওগ্রাফিক্যাল এরিয়াতে কিছু অর্গানিজম যদি চলে আসে তখন তাদের মধ্যে যে চেঞ্জেস হয়, তো সেটাই হলো ফাউন্ডার এফেক্ট। অপশান বি দেওয়া আছে রিপ্রোডাক্টিভ আইসোলেশন, অপশান সি ন্যাচারাল সিলেকশন এবং অপশান ডি দেওয়া আছে জিন ফ্লো। তো এক্ষেত্রে প্রধানত স্পিসিয়েশন ফাউন্ডার এফেক্টের জন্য স্পিসিয়েশন হয়, রিপ্রোডাক্টিভ আইসোলেশনের জন্য হয়, ন্যাচারাল সিলেকশনের জন্য হয় প্রধানত। এটা কারেক্ট যে অপশান হবে সেটা হলো জিন ফ্লো। তো জিন ফ্লো এর জন্য অনেক সময় ইভলিউশন মানে স্পিসিয়েশন ব্যাহত হতে পারে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20 আমরা চলে যাই। ইফ স্পিসিস এ অ্যান্ড স্পিসিস বি হ্যাভ দ্য সিমিলার জিনস অ্যান্ড দ্য প্রোটিনস, দেখো স্পিসিস এ এবং স্পিসিস বিতে কিন্তু জিন এবং প্রোটিন একই রকমের জিন আছে, একই রকমের প্রোটিন আছে, হোয়াট ইজ প্রবাবলি ট্রু? তাহলে দুটো ডিফারেন্ট অর্গানিজম যার মধ্যে জিন একই আছে এবং প্রোটিন একই আছে, দুটো স্পিসিস আর কি, তো তাহলে এই বিষয়টার মানে কি? অপশান এ দিয়েছে স্পিসিস এ অ্যান্ড দ্য স্পিসিস বি শেয়ার এ রিলেটিভলি রিসেন্ট কমন অ্যানসেস্টার, তার মানে কি স্পিসিস এ আর স্পিসিস বি এর কমন অ্যানসেস্টার কিন্তু একই। স্পিসিস এ ইভলভড ইন্ডিপেন্ডেন্টলি, আচ্ছা এই অংশটা একটু আমি ছবি আঁকার চেষ্টা করছি। দেখো এটা একটা অ্যানসেস্টার এবং এটা বলা হচ্ছে যে স্পিসিস এ এবং স্পিসিস বি এই অ্যানসেস্টার থেকে তৈরি হয়েছে, কিন্তু সেটা মোস্ট রিসেন্ট। ওকে, এর সঙ্গে সঙ্গে দেখো অপশান বি দিয়েছে স্পিসিস এ ইভলভড ইন্ডিপেন্ডেন্টলি অফ দ্য স্পিসিস বি ফর লং পিরিয়ড অফ টাইম, তার মানে স্পিসিস এ এর অ্যানসেস্টার আলাদা এবং স্পিসিস বি এর অ্যানসেস্টার আলাদা, দুজনে ইন্ডিপেন্ডেন্টলি তাদের ডেভেলপমেন্ট হয়েছে মানে ইভলিউশন হয়েছে। স্পিসিস এ ইজ ইয়ঙ্গার দ্যান স্পিসিস বি, মানে স্পিসিস এ পরে এসেছে স্পিসিস বি এর থেকে, আর স্পিসিস এ ইজ ওল্ডার দ্যান স্পিসিস বি। সুতরাং এক্ষেত্রে কারেক্ট অপশান অবভিয়াসলি অপশান এ হবে, দ্যাট ইজ স্পিসিস এ অ্যান্ড স্পিসিস বি শেয়ার এ রিলেটিভলি রিসেন্ট কমন অ্যানসেস্টার। তার মানে দুটো স্পিসিস যাদের জিন এবং প্রোটিন যাদের সিমিলারিটি আছে, তো তাদের কিন্তু অ্যানসেস্টার বা তাদের পূর্বপুরুষ জেনারেলি একই হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21 চলে যাই। হুইচ অফ দ্য ফলোইং অ্যানিম্যাল ইজ নট ফিল্টার ফিডার, এক্ষেত্রে কিছু অর্গানিজম দেওয়া আছে তার মধ্যে কোনটা ফিল্টার ফিডার নয়? অপশান এ দিয়েছে হার্ডমানিয়া, অপশান বি ব্যালানোগ্লসাস, অপশান সি অ্যাম্ফিঅক্সাস এবং অপশান ডি ইউনিও। ওকে, সো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে অপশান বি ব্যালানোগ্লসাস। দেখো হার্ডমানিয়া বা অ্যাসিডিয়া সেটা তো ফিল্টার ফিডিং ঘটায়, অ্যাম্ফিঅক্সাসের মধ্যে ফিল্টার ফিডিং হয়, ইউনিওর মধ্যে ঝিনুকের মধ্যে ফিল্টার ফিডিং হয়, কিন্তু ব্যালানোগ্লসাসের মধ্যে কোনো রকম ফিল্টার ফিডিং হয় না। তো ব্যালানোগ্লসাস প্রধানত ফাইলাম হেমিকর্ডাটার অন্তর্গত, এদের মধ্যে স্টোমোকর্ড থাকে, নোটোকর্ড হিসাবে এদের স্টোমোকর্ড থাকে।
কোয়েশ্চেন্স নাম্বার 22, দ্য কমন নেম অফ দ্য মাড পাপ্পি, এটা অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান থেকে দেওয়া হয়েছে। দ্য কমন নেম অফ মাড পাপ্পি ইজ গিভেন টু দ্য মেম্বার্স অফ দ্য জেনাস। দ্য মাড পাপ্পি প্রধানত কোন জেনাসের অন্তর্গত? কোয়েশ্চেন্স নাম্বার 22। দেখো অপশান এ দিয়েছে নেকচিউরাস, অপশান বি প্রোটিয়াস, অপশান সি সাইরেন এবং অপশান ডি রানা। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটি হলো নেকচিউরাস। তো মাড পাপ্পি প্রধানত নেকচিউরাসকে বলা হয়। কোয়েশ্চেন্স নাম্বার 23, ফ্যাসিওলা হেপাটিকা ইজ এন্ডোপ্যারাসাইটিন। তো ফ্যাসিওলা হেপাটিকা প্রধানত কোন জায়গাতে থাকে? অপশান এ দিয়েছে প্যারেনকাইমা অফ দ্য লিভার, লিভারের প্যারেনকাইমাতে থাকে। অপশান বি, আমরা জানি যে ফ্যাসিওলা হেপাটিকা প্রধানত লিভার প্যারাসাইট। তো এই লিভার প্যারাসাইট লিভারের কোন জায়গাতে থাকে? অপশান এ দিয়েছে প্যারেনকাইমা অফ দ্য লিভার, লিভার প্যারেনকাইমাতে। অপশান বি বাইল ডাক্ট, অপশান সি ডিওডিনাম এবং অপশান ডি প্যানক্রিয়াস। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো বাইল ডাক্ট। ফ্যাসিওলা হেপাটিকা প্রধানত বাইল ডাক্টের মধ্যে অবস্থান করে। দ্য পোর্শন বিটুইন দ্য টু জেড লাইন ইজ কল্ড, দেখো মাসেলস থেকে দিয়েছে, সুতরাং দুটো জেড লাইন এবং এই দুটো জেড লাইন থেকেই প্রধানত অ্যাক্টিন এবং মায়োসিনের এইভাবে ইভলভ ঘটে। সুতরাং এগুলো যদি অ্যাক্টিন হয়, এদের মাঝখানে প্রধানত এইভাবে মায়োসিন থাকে, রাইট? সুতরাং এই যে দুটো জেড লাইন আছে, এই দুটো জেড লাইনের মধ্যবর্তী অংশকে কি বলা হয়? দেখো জেড লাইন যদি ছোট হয় তার মানে আমরা জানবো যে মাসেলসের কন্ট্রাকশন হচ্ছে, আর জেড লাইন যদি মানে দুটো জেড লাইনের ডিস্টেন্স যদি বড় হয় তাহলে আমরা জানবো যে মাসেলসের রিল্যাক্সেশন ঘটছে। তাহলে জেড লাইন মানে কি? দুটো জেড লাইনের মধ্যবর্তী যে অংশ তাকে কি বলা হয়? কলাম অফ আই ব্যান্ড। অপশান বি দিয়েছে সার্কোমিয়ার, অপশান সি হেনসেন্স ডিস্ক এবং অপশান ডি সার্কোলেমা। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো সার্কোমিয়ার। সার্কোলেমা কিন্তু মাসেল সেলের মেমব্রেনকে সার্কোলেমা বলা হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25-এ চলে আসি। হুইচ অফ দ্য ফলোইং ইজ মোনোজেনেটিক প্যারাসাইট? দেখো যাদের লাইফ সাইকেল সম্পন্ন করার জন্য একটি হোস্ট লাগে তাদের মোনোজেনেটিক বলে, যদি দুটো হোস্ট লাগে তখন তাকে ডাইজেনেটিক বলা হয়। যেমন আমরা জানি যে প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স তাদের লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য মানুষ এবং মস্কুইটো, ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো দেহতে প্রধানত সম্পন্ন করে, তার মানে তারা ডাইজেনেটিক। কিন্তু এক্ষেত্রে যে অপশানগুলো দিয়েছে মোনোজেনেটিক কোনটা? অপশান এ দিয়েছে টিনিয়া, অপশান বি ফ্যাসিওলা, অপশান সি অ্যাসকারিস এবং অপশান ডি প্লাসমোডিয়াম। তো টিনিয়া সোলিয়াম, দেখো টিনিয়া সোলিয়াম তাদের লাইফ সাইকেল প্রধানত মানুষ এবং তার সঙ্গে সঙ্গে পিগের দেহতে সম্পন্ন করে। ফ্যাসিওলা হেপাটিকা সেটাও কিন্তু মোনোজেনেটিক নয়, ডিফারেন্ট তার হোস্ট লাগে। এবং অ্যাসকারিস, তো অ্যাসকারিস এবং প্লাসমোডিয়াম, যেটা বলছিলাম যে প্লাসমোডিয়াম দুটো হোস্ট লাগে, কিন্তু এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো অ্যাসকারিস। অ্যাসকারিসের যে লার্ভা মানুষের দেহে বিভিন্ন অর্গানে তারা মুভ করে, তাদের পরিযান হয়। তো এই অ্যাসকারিস কিন্তু মোনোজেনেটিক প্যারাসাইট। এরপরে যে কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন নাম্বার 26, দেখো ইনটেগুমেন্ট থেকে দেওয়া আছে। তাহলে ডিফারেন্ট জায়গা, প্রধানত জুলজির যে সমস্ত অংশগুলো ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের রিভিশনের জন্য আমি এই প্রশ্নগুলো আলোচনা করছি, এগুলো একটু ভালো করে দেখে রাখবে। এবং যেটা বলছিলাম যে জুলজিতেও যেমন আলোচনা করব, বোটানি, ফিজিওলজি, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। ফিজিওলজির হয়তো কিছু কোয়েশ্চেন্স আমি বেশি আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে একদম 90 মার্কসের কোয়েশ্চেন্স নিয়ে আমি আলোচনা করব। তোমরা যে পড়ছো, প্রিপারেশান নিচ্ছ, তার সঙ্গে সঙ্গে এই ক্লাসগুলো একটু দেখে রাখবে, তার ফলে তোমাদের রিভিশন অনেকটা ভালো হবে। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। পরের দিন আরও 25টা কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।